সাথে করে নিয়ে যেতে হলো কুমারী অবস্থায় গর্ভের সন্তান। কি হবে তার পরিণতি? কি হবে বন্দনার অনাগত সন্তানের ভবিষ্যৎ? বন্দনা কি কোনোদিন সুকান্তর কাছে পাবে স্ত্রীর স্বীকৃতি? তার গর্ভের সন্তান কি পাবে কোনোদিন সন্তানের মর্যাদা? নাকি হয়ে গেল চিরতরে ছাড়াছাড়ি? অমানিসার নিকষে আলো অন্ধকারে ঢেকে যাবে কি বন্দনা ও তার অনাগত সন্তানের ভবিষ্যৎ? চলুন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাই নাটকের মূল পর্বে। আজ থেকে 20 বছর পরের ঘটনা। আজ থেকে 20 বছর পরে। তোমার প্রতি ওই কানুর ভক্তি শ্রদ্ধা এতটুকু কম নয়। ভানু মাঝে মধ্যে তোমাকে ছোট বড় কথা বলে, কিন্তু কানু তো কখনো তোমার প্রাণে আঘাত দিয়ে কথা বলে না। তবু যে ছেলেটাকে কেন তুমি দু চোখে দেখতে পারো না, একমাত্র তুমি জানো। আমি কি তোমার কানুকে সোনা রঙের ভোট দিয়ে ছাকা দিচ্ছি না খেতে বসে দিচ্ছি না? দিচ্ছ, তবে তার চেয়ে বোধ হয় মানুষ বাড়ির পোষা কুকুরটিকে বেশি রক্ত করে। মা হয়ে ছেলে মেয়েদের উপর পক্ষপাত থাকা উচিত নয়। সোহাকে ছেলে করলে একটা দাসী বানিয়ে রেখে দাও না। যে গুণের ছেলে তাকে এবার গর্ব করছে, তাও যদি আমার ভালো মতো কলকাতায় থেকে পড়াশোনা করবো। ও বাসন্তী, যদি দুমুঠো খেতে দেয় ওই কেউ ভূতি দেবে। ভালো ভাতের আশা তুমি করো না। আমার সামনে আমার ভানু নিন্দা করবে না। কেন? আমার ভানু কি তোমার পায়ে সুচ ফোটাচ্ছে? এক চোখে আমি করি না, তুমি করছো। সতীনের ছেলে দলের অন্ন খাবার আগে গলায় দড়ি দিয়ে মরবো। দড়ি দিয়ে মরতে হবে না। এখন থেকে ভালো চাল চলন দেখাচ্ছি, ওই তোমাকে সশরীরে একেবারে স্বর্গের দ্বারে পৌঁছে দেবে। কারোর চিন্তায় তুমি পঞ্চমুখ হয়ে ওঠো। আমার ছেলেকে খেতে খেতে হবে না। ওর দাদামশাই ওর নামে যে করে দিয়ে গেছে, 3 পুরুষ বসে খেলেও তা পুরাবে না। কেন করবো না? কেন? একে তুমি বসে বসে শ্বশুরের ভাত গিলছ আর পাড়ায় পাড়ায় মরলি করে বেড়াচ্ছ। দোষ তোমার নয়, আমি ভুল করেছি, কিন্তু তোমাকে বিয়ে করে বলি করলে কেন? আমি কি তোমার পায়ে ধরে সাথে গিয়েছিলাম? ও গো, তুমি আমাকে বিয়ে করে ধন্যি করো। আমার বাবার সম্পত্তির লোভে তুমি আমাকে বিয়ে করেছিলে। আমি নেকা মূর্খ নই। হ্যাঁ, বুঝেছো যে আমি আমার ভানুর নামে সমস্ত সম্পত্তি করে দিয়েছি। শুধু তাই নয়, ওই কানুন লেখাপড়া তুমি বন্ধ করে দিলে, তাতে ওর দুঃখ কোনদিন না ঘটে। পুত্রের পেছনে বাজে খরচা করে লাভ কি? ও বাবা, চোখের আগুনে একেবারে ভস্ম করে দিচ্ছ। আরো যদি খেতে পড়তে দিতে হতো, না জানি আরো কি করতো। ভুবনদা বাড়ি আছে? ভুবনদা আছে দেখছে। আরে এসো এসো এসো, তোমাকে জানি দেখতেই পাই না। শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, তাই বড় একটা বেরোই না। তা কানুকে দেখছি রাতে ও মাথায় কিসের না তদারকি করতে গেছে। আর ভানু বাড়ি এলে আশেপাশে গায়ের লোক কি ওকে তিষ্ঠতে দেয়? ওর সে ডেকে নিয়ে যাচ্ছে, তো আরেকজন এসে ঘুরে যাচ্ছে। সে গেল, তো আরেকজন এসে খবর দিচ্ছে। এরপর কেউ মেঘ চাষি নয়, কলকাতায় পড়ুয়া কত জানা শোনা। তা অবশ্য ঠিক, কলকাতা থেকে ভালো অনেক কিছুই শিখেছে। আর তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আরে বসবো, এই বাড়িতে একটা পাকা পোক্তা আসল পাতবার জন্যই তো আমি এসেছি। তোমার কথা মনে হলে সত্যি দুঃখ হয়। বিয়েটা করলে না, সারাটা জীবন বৈরাগী হয়েই রইল। বিয়ের মধ্যে যে সুখ আছে তা তো আমি খুঁজে পেলাম না। চোখের উপর দেখেছি একটার পরে দুটো বিয়ে করেও মানুষ সুখের মুখ দেখতে পাচ্ছে না। তা বললে কি হয়? নিজের
লোক তো থাকা চাই বই কি, মানুষ তো আর মাটি নয় যে রোদের আছে কেটে যায়, বর্ষার জলে গলে যায়। অবশ্যই তোমার কথা আলাদা, সম্পত্তি প্রচুর, টাকা থাকলে না সুখের অভাব হয় না। অনেক সময় সম্পত্তি কিন্তু অসুখের কারণ হয়। দাদা বলেছো, দাদা বলেছো। এই যে তোমার এত সম্পত্তি, একটা ছেলে পুলে নেই যে সে ভোগ করবে, এ সবই তো পাবে তোমার ভাগ্নি আর ভাগ্নি যাওয়াই না। বলো হ্যাঁ, তাই মরে যাওয়ার আগে আমি সেই কাজটুকু সেরে যেতে চাই। ও ভালোর মা, বিবরকে একটু চা। মানুষকে কি করে যত্ন করতে হয় তোমার ভালো করে জানা আছে। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। বিয়ে না করে তুমি মহাপুণ্যের কাজ করেছো বিভোর। দাদা, আমি যে জন্য তোমার কাছে এসেছি, বলো ভাই। আমার শরীরের অবস্থা তো তুমি দেখেছো, রক্তের চাপ দিন দিন বেড়েই চলেছে। কখন যে অপরের ডাক আছে তার কোনো ঠিক নেই। তাছাড়া আমার ভাগ্নে কনককে ওর ছোট মামা মোটেই সুনজরে দেখে না। আমি মরে গেলে সে হয়তো অনাথ হয়ে যাবে। হ্যাঁ, তা অবশ্য হবে। তাই দেশে থাকতে কনকের একটা সুব্যবস্থা করে যেতে চাই, তার জন্য আমি তোমার কাছে এসেছি। তার জন্য আমি কি করতে পারি ভাই? পাত্রের বাপ তুমি, সবই তো তোমার উপরে নির্ভর করছে। তুমি কি আমার কানুকে? হ্যাঁ দাদা, কানুর হাতে আমি কনককে তুলে দিতে চাই। এ আমার বহুদিনের আশা, তুমি আমাকে নিরাশ করো না। নিরাশ কি বলতো ভাই? খুশির সঙ্গে এই প্রস্তাব আমি সমর্থন করছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মনে কি আমার ভালো লেগেছে? হ্যাঁ, ওর মতো কেউ ভূতের সঙ্গে কনকের বিয়ে দিয়ে মেয়েটার জীবনই নষ্ট করে দেবে। একই বলছে বৌঠান, কানুর মতো ভালো ছেলে এই তল্লাটে আর কটা আছে? তোমার মানুষের মার চোখ রে, কানুর মধ্যে কি এমন ভালো দেখলে? না আছে বিদ্যে বুদ্ধি, না আছে এক ফোঁটা জমি দিয়ে, এমনকি মাথা গোছবার মতো ঠাইটুকুও নেই। কেন বাড়ি? আমার কপাল, ভাই ভাই না ঠাই ঠাই। ভানু আমার নিতান্ত ভালো ছেলে, তাই এখনো পর্যন্ত মিলেমিশে আছে। কিন্তু কতদিন আর থাকবে? এই বাড়ি ঘর জমি জমা সবই তো ভানুর দাদামশাই ভানুর নামে করে দিয়ে গেছে। ওই মূর্খটার সঙ্গে ভাগ্নির বিয়ে দিলে মেয়েটাকে যে পথে বসতে হবে। বিবরকে যদি কানুর পছন্দ হয়, তুমি তাকে আপত্তি করবে কেন? কি বলবে? প্রতিবেশী মেয়েটা দুদিন পরে খেতে পড়তে না পেয়ে পথে পথে ঘুরবে। পথে পথে ঘুরবে কেন? আমি ওদের কোনো অসুবিধাই রাখবো না। এমন আম্মু কি কাজ আমি তোমাকে করতে দেব না। তবে হ্যাঁ, তোমার আশা আমি নষ্ট হতে দেব না। কনককে আমি আমার ভানুর সঙ্গেই বিয়ে দেব। ভানুর সঙ্গে? কিন্তু ও মা, আবার কিন্তু কেন? পাত্র হিসেবে আমার ভানুর দাম কি কম? এই তো সেদিন হাটপাড়া থেকে ভবতোষ বাচ্চা এসেছিল তার মেয়ের জন্য আমাকে 20,000 টাকা 12 বারে সোনা দিতে দিয়েছিল। আর ওই যে চন্দননগর থেকে রানা চক্রবর্তী এসেছিল। এই কেন? এই কি ভেবেছিস? ঘরের মতো কান ধরে কানতে দিয়ে আসছি কেন? এমনি করেছি নাকি? এমনি চুরি করেছে না নকি? ও তোমার ভগবানের ছেলেদের সঙ্গে মিশে সিগারেট খাচ্ছিল। সিগারেট শোনো পুত্র গরবে গরবে নিমাতা, তোমার পুত্রের গুণের কথা আনন্দ দোষ পেলে তো তুমি আনন্দ আটকানো হয়ে ওঠো। কথা বলবে। ওই ভানু তোমার একারই ছেলে। এই সিগারেট খাচ্ছিল, তার জন্য তুই মুখে তো কথা বলতে পারলি না? বয়সের ছেলের কানে হাত দিলি কোন সাহসে? ভানু আমার নিতান্ত ভালো ছেলে, তাই তোকে কিছু বলিনি। এই ও যদি তোর কানে হাত দিত, মানটা কোথায় থাকতো শুনিস? আমি বড় ভাই না, অন্যায় করলে আমি বুঝি শাসন করবো না? আমি তো সবার কাছে বুক খুলে বলে বেড়াই আমার ভাই ভালোর মতো ভাই কারো হয় না। কলকাতায় থেকে পড়ে কত মিথ্যে বুদ্ধি, আর ও কিনা এই বছর সিগারেট খাওয়া শিখেছে। দাদার কথা তুমি বিশ্বাস করো না? অবতার মা বাবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবি না। এই ওই মন্দিরে মাটির তৈরি দেবদেবীর চেয়ে মা বাবা অনেক উপরে, সেটা জানিস? তাদের সামনে মিথ্যে বলবে মহা পাপ হয় রে। তুমি আমার কাছে হাতে হাতে এগুলো
হ্যাঁ ঠিকই তো। এই কলকাতার চাল চলন তুই কি বুঝবি? ও তোমাদের এই কলকাতার চাল চলনের মধ্যে বুঝি ঝান্ডিও পড়ে? ঝান্ডি? এটা ঝান্ডি আবার কি? জুয়া মা জুয়া। ওমা ওর কাছে বেশি টাকা পয়সা কাছে দিও না, ও কিন্তু কলকাতা থেকে ভয়ঙ্কর জুয়া খেলা শিখেছে। কি সর্বনাশ! জুয়া? ওর মতো সর্বনাশ আর জিনিস আর নেই। মিথ্যে কথা মা, মিথ্যে কথা। জুয়া কাকে বলে আমি জানি না। এই সেদিনের তত্ত্বের ভাড়া শিব মন্দিরে কি করছিলি? আমরা কবন্দরের গল্প করছিলাম। কবন্দরের গল্প করছিলাম। গল্প করতে বলছি ঝান্ডি লুটে যাবে। হ্যাঁ মিথ্যে আমি সেদিনের তপনকে ধরে ঠেকালাম। বাবা তুই আমার তপনকে মারতে গেলি কেন? আরে মারবো না, আমার ভাইয়ের নামে কেউ জুয়া খেলার বদনাম দিলে আমি কি তার দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো নাকি? তবে হ্যাঁ ভালো, আর যদি কোনোদিন তোর বেহাপনা দেখি মেরে তোর হাওড়ে ভেঙে দেবো। কাঁদবি না, কাঁদবি। যেন তেন প্রকারে ওকে হেনস্থা করতে পারলেই তো তোর আনন্দ। আর নিজের ভাই বলে কে আর পারতিস? ও যে তোর সৎ ভাই। এমন হিংসের কথা বলে ভাইয়ের থেকে ভাইকে পর করে দিও না মা। দুই মায়ের পেটে জন্মালেও বাবা তো একজন। কানু ঠিক কথাই বলেছে, ভানুকে এভাবে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। তাছাড়া এক ভাইয়ের সামনে অন্য ভাইকে ছোট করে কথা বললে হিংসার আগুন ছড়িয়ে পড়বে। বাবাজি বহু ভাগে এমন দাদা পেয়েছ, ওর প্রাণে কখনো আঘাত দিও না। কাকে কি বলছো বিভোর? জীবন ঘর ধরো, খেলার ময়লা যায় না। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? ঠিক আছে, ঠিক আছে। আমি যখন খারাপ তখন একেবারে খারাপ হয়ে যাব। আজ থেকে তোমার ওই সৎ ছেলের রান্না আমার হাড়িতে হবে না। মাগো আজ না কাজ তো হবে না, একটা দিন তো কোনো মতে না খেয়ে চালিয়ে দিতে পারছি। ও কথা বলতে নেই বৌঠা, ও কথা বলতে নেই। মা হবে সর্বত্র ধরিত্রীর মতো, তবেই মানব সার্থক হবে, তবেই মানব সার্থক হবে। মা আমার না খুব খিদে পেয়েছে মা। চান করে আয় বাবা, চান করে আয়। আমি না তোর জন্য সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করেছি। যাচ্ছি মা, যাচ্ছি। হ্যাঁ মা, হ্যাঁ বল। আজ কিন্তু আমার 100 টাকা চাই মা। বলো দেবো। হ্যাঁ, দেবো দেবো দেবো, যা যা যা, তুই চান করে আয়, যা। অবশ্য ছেলেটা খেতে খেতে এসেছে, ওকে দুটো খেতে দাও। বাসন্তী আমার ক্ষতস্থানে আর খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত ঝরিও না। ভানুর মুখের দিকে তুমি চেয়ে দেখো, কত অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। শরীর মতো দাঁড়িয়ে থাকতে কে বলেছে? চলে যেতে বলো, আর যেন কোনোদিন এ বাড়িতে না আসে। বাবা, ও বাবা, আমার জন্য ভাবছো কেন বাবা? আমার তো খিদে নেই। আধা পেটা খেয়ে আধা উপোস করে আমার তো অভ্যেস হয়ে গেছে বাবা। আজ না হয় পুরো উপোসই করবো। মা কি কখনো ছেলের উপর রাগ করে থাকতে পারে নাকি? আজ না খাইয়ে তাড়িয়ে দিচ্ছে, কাল আবার ডেকে এনে ঠিক আদর করে খাওয়াবে। তুমি দেখো। ও মা, মাগো তুমি বাবাকে খেতে দাও কেমন? বাবা তো বুড়ো মানুষ, খিদে সহ্য করতে পারে না। তুমি বাবাকে খেতে দাও। এ ভানু, ভানু রে, আমি না খেয়ে চলে যাচ্ছি রে ভাই। তাই বলে তুই যদি আমার দুঃখ টুক্ষ পাসনি। তোমরা খেয়ে নাও। ও বাবা, আমার জন্য ভেবো না। আমার যদি খুব খিদে পায়, আমি ওই পাশের বাড়ি গিয়ে কল চেপে বেশ খানিকটা জল খেয়ে। ও মা, তুমি বাবাকে খেতে দাও কেমন? আমার খিদে নেই, আমার জন্য।
খাইয়ে দাঁড়িয়ে দিলে। তুমি কি সোনার পালঙ্কে বসিয়ে মুখে রাজভোগ তুলে দেবো? তুমি নারী না, নাগিনী। তুমি কাল যাবে, তুমি কাল যাবে, তুমি কাল যাবে। চান হলো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাচ্চা আমার কলকাতায় খেতে না, একটু ভালো মন্দও খেতে পারে না। আয় বাবা, আমি তোকে খেতে দিচ্ছি, আয়। কথা করে বললাম বাবা, অসুস্থ শরীর নিয়ে তুমি কোথাও বেরিও না। শুনলই না আমার কথা, সেই কখন গেছে, এখনো ফিরবার নাম নেই। আসুক, আসুক আজ বাড়িতে। আজ এলে আমি এমন ঝগড়া করবো। এই যে কথা, এ সময় পথের ধারে দাঁড়িয়ে আছিস কেন? কি হলো, কথা বলছিস না যে? আচ্ছা, আমি কি করব বল? সেই কখন থেকে আসি আসি করছি, ভ্রমণটা কিছুতেই আর ছাড়তে চাইছি না। ছাড়তে চাই না, তবে এলে কেন? খাওয়া দাওয়া একেবারে ওখান থেকে সেরে এলেই পারতে। তা আমি পারতাম, কিন্তু আমার যে এই অন্নপূর্ণার অন্ন না খেলে পেট ভরে না। এই তো তোমার দোষ। রোজ ভাবি একদিন তোমাকে আচ্ছা করে বকা দেবো, কিন্তু সামনে এসে তুমি এমন ভাবে কথা বলো যে আমার রাগই থাকে না। তুই তো আর কানুর মার মতো সৎ মানুষ যে অন্যায় ঝগড়া করে সারা পাড়া মাথায় করবি। তা তুমি